আজ নীরেন্দ্রনাথ চক্রবর্তী বেঁচে থাকলে বোধহয় আবার প্রশ্ন করতেন, ফিরাবে বিমল চক্ষু, কোন দিকে ফিরাবে, কোনখানে যাবে? একদিকে তাকালে দেখছি বাংলাদেশিদের অনায়াসে এ রাজ্যের ভোটার হয়ে যাওয়ার উদ্বেগজনক দৃশ্য, আরেকদিকে তাকালে দেখছি ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের মর্মান্তিক ছবি, যা প্রতিদিন সংখ্যায় বাড়ছে। আর তা নিয়ে প্রশ্ন তো তুলতেই হবে। প্রথম প্রশ্ন, বাংলা বললেই ভিন রাজ্যে বিপদে বাঙালি, আর নিজের রাজ্যে বাঙালি পরিচয় হাইজ্যাক করছে বাংলাদেশিরা। এই শাঁখের করার থেকে কবে উদ্ধার পাবে সাধারণ মানুষ? দ্বিতীয় প্রশ্ন, গোয়ালপুকুরের ভোটার তালিকায় বাংলাদেশির নাম, বাংলাদেশের পাসপোর্টধারীদের কাছে একাধিক ভারতীয় পরিচয়পত্র। রাজ্য জুড়ে এরকম কত ভুয়ো ভোটার ছড়িয়ে কবে সামনে আসবে সেই তথ্য? আদৌ কি আসবে? তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে যে ছিল অঙ্কিতা, পশ্চিমবঙ্গে সেই হয়ে গেছে চুমকি। নকল বাবা মা সাজিয়ে ইতিমধ্যেই পেয়ে গেছে আধার, প্যান, ব্যাংকের পাসবই। অবশেষে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু রাজনৈতিক মদত ছাড়া এত কিছু কি আদৌ সম্ভব? চতুর্থ প্রশ্ন, আমাদের ইন্ডাস্ট্রি ছোট হয়ে গেছে, তাই হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত থাকাটা অপশন। 21-এর মঞ্চে তারকা সমাবেশ নিয়ে বিস্ফোরক তৃণমূলেরই বিধায়ক চিরঞ্জিত। বারাসাতে 3 বারের তারকা বিধায়কের এই মন্তব্যে কতটা অস্বস্তি বাড়ল শাসক? বাংলা বললেই সে পশ্চিমবঙ্গ বা ভারতবাসী হয়ে যায়, এটা কোনো নিশ্চিন্ততা নেই। যারা সকালে উঠে যারা গোসল করে নাস্তা করে তারাও বাংলা কথা বলে, আর আমরাও বাংলা বলি। তফাৎ আছে হয়তো। হ্যাঁ, কিন্তু যারা গোসল করে নাস্তা করে তাদের কাছেও যদি বৈধ ভারতীয় পরিচয়পত্র, জাল নয় বৈধ থাকে, তিনি ভারতের নাগরিক, আমার আর তোমার মতোই। দেখুন, আমার পরের বক্তা সিপিএম এর প্রতিনিধি বলেই বলতে হবে যে গত 6 দিনে দ্বিতীয়বার আজকে বামেরা বড় মিছিল করলো এই বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে। কিন্তু আজকে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন তুলে দিয়েছে যে ওই ছোট্ট 9 বছরের মেয়েটাকে কালীগঞ্জের ভোটের রেজাল্ট বেরোনোর দিন আমরা হারালাম, সেই তামান্না খাতুনের মা, তার ঘটনা এই আলোচনাতেই পরবর্তী সময় আসবে। তিনি বলছেন যে তামান্নার বাবাকে উড়িষ্যায় গিয়ে কেন কাজ করতে হয়েছে, কারণটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে মেয়েকে একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর জন্য, তার জন্য বেশি মজুরি লাগবে, যে মজুরি এই রাজ্যে তিনি পাচ্ছেন না, তাকে যেতে হয়েছে। আমাদের কথা খুব পরিষ্কার, দেখুন, বাংলার বাইরে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন, ভীষণ খারাপ। কিন্তু এই প্রশ্ন পাশাপাশি কি উঠবে না যে এই রাজ্য ছেড়ে বাইরে যাওয়ার প্রয়োজনটাই বা কেন হচ্ছে? শতরূপ, সুমন, এই প্রশ্ন 100 বার উঠবে, ওঠাই উচিত। কিন্তু তার পাশাপাশি এইটাও বলবো যে তা বলে প্রত্যেকজন বাঙালিকে পশ্চিমবাংলায় থাকতেই হবে, এবং যদি কোনোদিন কোনো বাঙালি পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যায় তাহলে তাকে বিজেপির হাত ধরে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। আজকের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উত্তর কখনো এইটাও হতে পারে না। কিন্তু তার বাইরে কেন পশ্চিমবাংলায়, বিশেষ করে গ্রামে আজকে কাজ নেই, এই প্রশ্ন তো আছেই আমাদের, এবং এই প্রশ্ন নিয়ে আমাদের চর্চা করতেই হবে। আজকে সরকারকে তার উত্তর দিতেই হবে। আমি একটা কথা বলছি, দেখুন, আজকের যেটা হচ্ছে সেটা খালি আজকের ঘটনা নয়, এর আগের দিনও বলার চেষ্টা করছিলাম। কখনো কৈলাস বিজয়বর্গীয় এই লোক ওরা ছিঁড়ে খাচ্ছে মানে ওরা বাংলাদেশি, ওরা বাংলায় কথা বলছে তার মানে ওরা বাংলাদেশি। হেমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন যে সেন্সাসের সময় যে নিজের ফর্মে লিখবে তার মাতৃভাষা বাংলা, বুঝে নিতে হবে সে বাংলাদেশি। পরেশ রাওয়াল কখনো বলছেন যে মাছ খাচ্ছে তার মানে ওরা বাংলাদেশি। এইগুলো বলে বলে গত কয়েক বছর ধরেই আমাদের দেশ জুড়ে একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে উত্তর ভারতের বিশেষ করে কোনো পাড়ায় যদি কিছু বাঙালি শ্রমিক একটা বস্তিতে কি কোথাও ঘর ভাড়া নিয়ে থাকেন একটা মহল্লায়, তারা সামাজিকভাবে চিহ্নিত হয়ে যাচ্ছেন যে এটা বোধহয় বাংলাদেশি। এটা ভারতে এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে বিজেপির হাত ধরে, এটা অনস্বীকার্য। দ্বিতীয় কথা হচ্ছে এরা বিজেপির এরা একটা বাস্তবতাও আছে, সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ এই রাজ্যে এসে একাধিক, এই রাজ্যের পুলিশ, ইডি বহুবার দেখা গেছে যে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এই রাজ্যে শুধু নয় বিভিন্ন রাজ্যে ছড়িয়ে। আমি এই প্রসঙ্গেই আমি এর পরের কথাগুলো বলছি, যদি আমি সময়টা পাই কাইন্ডলি। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপিকে আজকেই উত্তর দিতেই হবে যে ভারতের মধ্যে, ভারতের ভূখণ্ডের মধ্যে যদি একজনও ইললিগাল বাংলাদেশি নাগরিক থেকে থাকে তাহলে তার জন্য দায়ীটা কে? সোজা বাংলা কথা, এইটার উত্তর দিয়ে তারপর বাকি সব কথা শুনবো। একটা লোক যদি বর্ডার পার করে ভারতে ঢুকে থাকে বেআইনি পথে, তার জন্য দায়ীটা কে? তার দায়টা কি স্বীকার করে এরা বাকি কথাগুলো বলবে, নাকি সেই প্রশ্নটাকে উজ্জ্ব রেখে এদের বাকি ভাষণবাজি আমরা শুনবো? এবং যাদেরকে আজকে ধরে ফেরত পাঠানো হচ্ছে, এই প্রতিটা শনাক্তকরণ যদি জেনুইন হয়েই থাকে তাহলে কেন এরকম হচ্ছে যে প্রথমে একটা লোককে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, তারপরে এক্স্যাক্টলি শতরূপ জেনুইন তো নয়, তার কারণ তাতে ফেরত নেওয়া হতো না, তাহলে হচ্ছে কেন বিডিআর এর সাথে তারপরে বিএসএফ এর আবার ফ্ল্যাগ মিটিং হচ্ছে, তারপরে ভারত তাকে আবার ফেরত নিচ্ছে। তাহলে কোন পদ্ধতিতে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করে তাকে এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে? এবার আমার জাস্ট 2-3টে আমি জাস্ট প্রশ্নগুলোকে করে যাচ্ছি। অনেক ডকুমেন্ট ইত্যাদি নিয়ে কথা হলো, রাহুল সিনহাও বললেন, সবাই বলছে কথাগুলো, সব কথা আমি উড়িয়েও দিচ্ছি না, মিথ্যেও না। কিন্তু এইটা তো ঘটনা সম্বন্ধে আমাদের মনে আছে আজ থেকে 10 বছর আগে বিজেপি সরকার এসে যখন একেবারে জন্ম থেকে মৃত্যু সবকিছুতে, এমনকি ফোনে কি
লাইন ব্যবহার করবো, সবেতে আধার কার্ডকে কম্পালসারি করলো, তখন ওরা কি বললো? বললো যে একদিন পর্যন্ত যা যা ডকুমেন্ট ছিল, ভোটার আই কার্ড, রেশন কার্ড ইত্যাদি সব কিছুকে জাল করা যায়, কিন্তু আধার হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটাকে কোনোদিন জাল করা যাবে না, অতএব একদিন যা ছিল সব আবুলিশ, এবার থেকে সব হচ্ছে আধার। আজকে 10 years ডাউন দ্য লাইন তুমি বলছো যে আধার জাল, আধার ফেক। তাহলে ভাই আমি তো যখন মায়ের পেট থেকে জন্মেছিলাম আধার কার্ড নিয়ে জন্মাইনি, তুমি আমাকে ধরিয়ে দিয়েছিলে হাতে, 10 বছর পরে এসে বলছো যে আগেরগুলো বাতিল হয়েছিল, এখন আধার ছিল, এখন আধারটাও বাতিল, আধারটাও জাল হচ্ছে। তাহলে এর জন্য কি আমি দায়ী যে বারবার করে 10 বছর অন্তর অন্তর আমাকে নাগরিকত্ব লাইনে দাঁড়াতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মতো এরকম একটা ডকুমেন্ট সুমন্দা, এত জাল পাসপোর্ট হচ্ছে কোত্থেকে? আমরা জানি পাসপোর্ট তো একটা কেন্দ্রের সরকারের ডকুমেন্ট, ডেফিনেটলি এখানে পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের পুলিশের একটা বিরাট রোল আছে পাসপোর্ট ভেরিফিকেশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বাইরে পাসপোর্টের বাকি কাজটা করে কারা? পাসপোর্টের মতো একটা ডকুমেন্টকে ইস্যু করার দায়িত্বটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার আউটসোর্স করে দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানিকে। তুমি চিন্তা করতে পারো, একটা প্রাইভেট কোম্পানির কিছু এমপ্লয়ি বসে ঠিক করছে কে ভারতের পাসপোর্ট পাবে কি না পাবে। এরপরে যদি পাসপোর্ট জাল হয় তার দায় এবার ভারতের নাগরিক হিসেবে তোমার আমাকে ভোগ করতে হবে। আর আমার শেষ দুটো কথা আমি জানতে চাই, তুমি একদম সঠিক কথা বলেছো, বা যে কথাটা উঠে আসছে, পশ্চিমবাংলা জাল ডকুমেন্টের হাব হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে। দেখছি কাকদ্বীপের একটা ব্লক থেকে 2500 জাল ডকুমেন্ট তৈরি হয়েছে, তোমরাই খবরে দেখিয়েছো। কিন্তু কথাটা হচ্ছে ভারতের নাগরিকত্বের এই যে জাল ডকুমেন্ট একটা রাজ্যের অলিতে গলিতে এইভাবে তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার বা তার এজেন্সিগুলোর পক্ষ থেকে গত 10 বছরে বলো তো কটা ক্র্যাকডাউন হয়েছে, কটা ধরপাকড় হয়েছে? একটা উদাহরণ কেউ দেখাতে পারবে? এমনকি কেন্দ্রের সরকার থেকে সেই তথ্যগুলোকে রাজ্যকে তুলে দেওয়া হয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে, পুলিশকে বাধ্য করা হয়েছে ব্যবস্থা নিতে, বা দুটো সরকার কোঅর্ডিনেশনের ভিত্তিতে একটা অ্যাকশন নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে আমি ধরছি না, ওরা তো রাজনৈতিক স্বার্থে কিছু জায়গায় ডকুমেন্ট তৈরি করছে সবাই জানে, কিন্তু আমি বলছি কেন্দ্রের সরকারের জায়গা থেকেও বা কেন্দ্রের ডকুমেন্ট রাজ্যের পথ ধরে সেগুলো ইস্যুড হচ্ছে, কটা ধরপাকড় হয়েছে। আমার শেষ প্রশ্ন, দেখো এর আগের দিন আমি বলেছিলাম যে আমরা যে পশ্চিমবাংলায় বড় হয়েছি 2001, 2, 3, 4 সালে বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবাংলায় বাংলাদেশের লোক ঢুকে গেছে, পশ্চিমবাংলার ভোটার লিস্টে বাংলাদেশি আছে, এটা মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছেন। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি সেই পুরোনো কথা যদি সরিয়েও রাখি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং, মিছিল, ভাষণ সব কিছু করছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে আজকে আপনার রাজ্যের নাগরিকরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে এই হেনস্থার সামনে পড়ছে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে আপনার ব্যবস্থাটা আপনি কি নিয়েছেন? আপনার চিফ সেক্রেটারি অন্য রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি লিখেছেন, মিটিং করেছেন তাদের সঙ্গে, এইটা আমরা জানতে চাই। যেমন আমরা দেখেছিলাম, আমি দুজনের কাছেই যাব, তার আগে বলে নেব যেহেতু স্পেসিফিক্যালি শতরূপ পাসপোর্টের কথা বললো, এই জাল পাসপোর্ট কাণ্ডের ডেটা নিয়েই আজকে বসেছি, আমি পরবর্তী বক্তার কাছে তা নিয়ে আসবো, কিন্তু তার আগে কেয়া দেখুন শতরূপের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি, কারণ একদিকে ইন্ডি জোটের সদস্য, একদিকে তৃণমূলের সঙ্গে যখন আসন্ন বিধানসভা না আমি বলছি না এদের দুজনের মধ্যে আমি জানি না, হ্যাঁ না আমি জানি না, না না কেন্দ্রকে রাখবে না, কাকে দোষ দেবে, নিজেদের দোষ দেবে নাকি এদের? শতরূপকে জিজ্ঞাসা করতে চাই, আগের সাথেও জিজ্ঞেস করেছি যে অনুপ্রবেশকারীরা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য থেকে ধরা পড়ছে না, ক্লিন কেরালা একটা কর্মসূচি চলছে, সেখান থেকে বিভিন্ন সময় অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে এবং কেরালার সরকার একইভাবে খেদাচ্ছে। দেখুন আপন মানে বুঝটা তো পাগলও বোঝে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, মানে বুঝতে চাইছেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেরালা সরকার বুঝতে পারছে, কেরালার সিপিএম বুঝতে পারছে, বাংলার সিপিএম বুঝতে পারছে না। এক সেকেন্ড আমি শেষ করিনি। আর একটা কথা, যে পাসপোর্টের কথা বললেন, এই যে আব্দুল হাইতের কথা ওনার মনে নেই যে মূল পাসপোর্টের বিষয়টা হচ্ছে ভেরিফিকেশন, যতক্ষণ না ভেরিফাই করে সে পুলিশ বলবে হ্যাঁ এই যথার্থ জেনুইন, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট ইস্যু হবে না। তো পশ্চিমবঙ্গ পুলিশের নাম শতরূপ একবারও বলছে না, যে শতরূপ দিনরাত সিপিএম প্রথম কথা হচ্ছে কেরালা নিয়ে যখন কেয়াদি আগের দিন প্রশ্ন করেছিলাম, আগের দিনে উত্তর দিয়েছিলাম, কেরালা সরকার যাদেরকে চিহ্নিত করেছিল সেগুলো সঠিক চিহ্নিতকরণ ছিল, তাই ভারত থেকে তাদেরকে ফেরত নিতে হয়নি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যাদেরকে পুশব্যাক করা হয়েছে তাদের কিন্তু একাধিক ক্ষেত্রে ভারতকে ফেরত দিতে হয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কেরালার সরকারের জন্য কিন্তু ভারত অনুপ্রবেশ হয়নি, ভারতে যদি অনুপ্রবেশ হয়ে থাকে সেটা হচ্ছে কেন্দ্রের সরকার পরিচালিত বিএসএফ এর ব্যর্থতার জন্য। 3 নম্বর কথা, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি জানিয়ে দিই, এখানে সলিলদা আছেন, উনি আমি ভুল বললে উনি সংশোধন করে দেবেন। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ যে ভেরিফিকেশনটা করে সেটা মূলত করে, ধরো আমার নামে কোনো পেন্ডিং কেস আছে কিনা, আমার নামে আদালত থেকে কোনো সমন আছে কিনা, একটা খুব গুরুত্বপূর্ণ যে ওই ব্যক্তি ওই ঠিকানায় থাকে কিনা, এক্স্যাক্টলি, যেজন্য ফিজিক্যাল ভেরিফিকেশন গত, এবং তারও স্পেসিফিক নিয়মটা হচ্ছে গত 6 মাসে অন্ততপক্ষে 1 রাত সে সেখানে কাটিয়েছে কিনা ইত্যাদি। কিন্তু তার বাইরে নাগরিকত্বের ডকুমেন্টের যে ভেরিফিকেশনটা মূলত যারা করে সেই অংশটাই মানে বেসরকারি কোম্পানিকে আউটসোর্স করে দেওয়া, এইটাই আমি বলার সময় বললাম। আবার বিষয় ফিরবো, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বুথের সদস্য থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলই লোকাল
ইলেকশন প্রসেসের সঙ্গে যারা যুক্ত তাদের সাথে থাকে। কেয়ারিদের যে সংগঠন বা সিপিএম এর বা কংগ্রেসের যে সংগঠন, তারা যদি বুথে কোনো জাল ভোটার চিহ্নিত করতে পারে, তারা স্বাভাবিকভাবেই সেই লিস্ট জমা দিতে পারে। যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে গোটা প্রোগ্রামটা যেটা আমি উল্লেখ করলাম, সেটা শুধুমাত্র এই ভুয়ো ভোটার ইস্যুতেই কিন্তু তিনি করেছিলেন, সেটা থেকে তিনি বার্তাও দিয়েছিলেন। ফলে বাকি রাজনৈতিক দলগুলো দিক না, কে বারণ করেছে? একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে স্টেট গভর্নমেন্ট কিন্তু ক্র্যাকডাউন করছে। আজকে এখান থেকে ধরা পড়ছে, কালকে ওখান থেকে। তুমি শুধু আমার দেবাংশু, তুমি ঠিকই বলছো, ধরা তো পড়ছে। আমি বলছি একটা মাসে 23 দিনে যদি একটা ইস্যুতে 24 জনকে গ্রেফতার করতে হয়, তুমি বুঝতে পারছো ইস্যুটা কোন জায়গায় গেছে? প্রথম কথা হচ্ছে দেবাংশু যে কথাটা বললো না, যতটা সরলভাবে বললো ব্যাপারটা তো সরল নয়। আমি এর আগের দিনও তোমাদের এখানে বলছিলাম, আমরা শুধুমাত্র কলকাতার মধ্যে 30,000-এর ওপর মৃত ভোটারের নাম দিয়ে এসেছি, কিন্তু তারপরও আমি বলছি সেই নামগুলো ডিলিটেড হয় না। তার কারণটা হচ্ছে সরকারি অফিসে বসে যারা খাতায় কলমে কাজটা করছে, সেই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কাছে ওই নির্দেশটা রয়েছে কাদের জমা দেওয়া নাম বাদ দিতে হবে আর কাদের জমা দেওয়া নামগুলোকে নতুন করে তুলে দিতে হবে। এইসব আমি একদম পাতি বাংলা কথা বলছি। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি এখন যারা ঘরে বসে এটা শুনছেন তারা জানেন আমার কথাটা ভুল নয়। দ্বিতীয় কথা হচ্ছে দেবাংশুর এই কথাটা ঠিক আছে, কোথাও ক্র্যাকডাউন হচ্ছে, 2টো লোক ধরা পড়েছে, 3টে লোক ধরা পড়েছে। আবার পাশাপাশি এটাও ঘটনা, শাসক দলের নেতাকে আমরা দেখছি মাইকে দাঁড়িয়ে ঘোষণা করতে, আপনাদের কারা বাইরে থেকে এসছে ডকুমেন্ট নেই, অমুক দাদার সঙ্গে দেখা করুন, আপনার ডকুমেন্ট তৈরি করে দেবে। সরকারি মদতে যদি দুটো প্রসেস একসঙ্গে চলতে থাকে, তাহলে মুশকিলটা হয় কি, যে তৃণমূলের এই পাপের প্রায়শ্চিত্ত বাংলার কোটি কোটি মানুষকে করতে হচ্ছে, যারা কোনো অপরাধ না করে এদের এই রাজনীতির কারণে একটা সন্দেহের পাত্র হয়ে যাচ্ছে। আমি বলছি এইখানে একটা ছোট্ট হিসেব আমি দিই। এই যে ভুয়ো ভোটারের লিস্ট খানিকক্ষণ আগে শতরূপ বলছিল, আমি বলছি খুব বেশি দূরে যেতে হবে না। কালীগঞ্জে আগেও বলেছি, শুধু কালীগঞ্জ উপনির্বাচনে কতজনের নাম তালিকা থেকে, ভোটার তালিকা থেকে বাদ গেছিল জানেন? 6,000। এ রাজ্যে বিধানসভা কেন্দ্র কত? আমি এটা একটা সাধারণ গড় করছি, 294টা। 6,000 যদি অন অ্যান অ্যাভারেজ গড় হিসেবে 294টা কেন্দ্র থেকে বাদ যায়, তাহলে 17,64,000, একদম পরিষ্কার হিসেব। অর্থাৎ খুব স্বাভাবিক যেটা, যে একটা নির্বাচনের পর স্বাভাবিকভাবে সেই যে কোনো গণতান্ত্রিক সভ্য রাজ্যে, সভ্য রাষ্ট্রে সেই তালিকা রিভাইজড হবে এবং তারপরে পরের নির্বাচন নতুন তালিকায় হবে। এই প্রক্রিয়াটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু এইটা প্রক্রিয়াটা না এগোলে আমি বলছি এর কোনো বেস লাইন হয় না। ওর আপত্তি সবকিছু নিয়ে আমি নিজে গেছিলাম অফিসে। এই রিভিশন হবে একটা সুস্থ গণতন্ত্র, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মুশকিলটা আজকে এসআইআরটাকে নিয়ে এতগুলো কথা উঠছে, তার কারণটা হচ্ছে শতরূপ আমি জানি এমন কতগুলো ডকুমেন্ট এসেছে চাওয়া হচ্ছে। শতরূপ আমি তোমার সঙ্গে একমত, আমি বলছি রিভিশনটা হওয়া জরুরি। আমি নির্বাচন কমিশনের সঙ্গে গতকালও বলেছি আমি একমত নই যে এত কষ্ট করে তুমি আধার কার্ড তৈরি করলাম, তুমি আমি সবাই জানি তার গুরুত্ব, আমি সমস্ত কিছু বাদ দিয়ে দিচ্ছি। বেসিক সমস্যাটা হচ্ছে যে ধরনের ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে, আমি সাধারণভাবে বলছি কোন মধ্যবিত্ত কি একটু উচ্চবিত্তের পক্ষে সেগুলো দেওয়া সম্ভব? যে মানুষের বন্যায় ঘর ভাঙে, আমি খুব সহজ করে বলছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। আমি আসছি শতরূপ, কিন্তু খুব সহজ করে ব্যাপারটা হচ্ছে যে একদিকে ভোটার লিস্ট, একদিকে আধার কার্ড এবং প্যান কার্ড, এইগুলোকে আমি ধরছি না, ভোটার আইডি না ধরে আমি 11টা তালিকা দিচ্ছি, আর আমার রাষ্ট্রই আমাকে লাইনে দাঁড় করিয়ে আধার কার্ডটা তাহলে তৈরি করলো কেন? আমি বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মন্তব্য নিয়ে আমার অবস্থান নিয়ে প্রশ্ন আছে, গতকালও বলেছি। তুমি আগে ধরো রাষ্ট্র আমাকে যে আধার কার্ড দিয়েছে কি পাসপোর্ট দিয়ে, সেটা ভ্যালিড নয়। পাড়ার কোন মন্দির থেকে কি মসজিদ থেকে আমাকে একটা ধর্মের কার্ড দিয়ে দেবে, সেটা ভ্যালিড। আমি এগুলো কি ছাড়লাম বলো তারা একটা সুস্থ গণতন্ত্র? আবার সেই ধর্মের কার্ড গিয়ে আমি অন্য রাজ্যে গিয়ে মার খাবো, আমি মার খাবো। আমার দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, জাস্ট এই লাস্ট কয়েকদিন ধরে এই গোটা ডিসকোর্সটা যে রাজ্য থেকে মূলত সবচেয়ে বেশি তোপ দাগা হয়েছে, বাংলাদেশিরা, বাঙালি ইত্যাদি ইত্যাদি, সেটা হচ্ছে আসাম, যে রাজ্যে আমাদের কুৎসিততম স্মৃতি আছে বাঙালি খেদাও আন্দোলনের। সুতরাং এই আশঙ্কাটা আজকে হবেই, ওই বাঙালি খেদাও আন্দোলন অত বাঙালির রক্ত ঝরানোর কাজটা যারা করেছিল তাদের রাজনৈতিক বংশধরদের হাতেই আজকে দেশের সরকারের চালিকা শক্তি কিনা, এই আশঙ্কাটা কিন্তু থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেবাংশুর কাছে এর আগে একটা প্রশ্ন করেছিলাম, খুব এখন জড়াজারি বিষয় নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ বন্ধ, মিটিং করবেন, মিছিল করবেন, দিল্লি যাবেন, সব করবেন, কিন্তু আদালতেরা মামলা করবেন না। তেমন আবার এক্ষেত্রে মিটিং মিছিল সব হচ্ছে, কিন্তু আমি জানার জন্য, শেখার জন্য জানতে চাই
যে গত 1 মাসে 1.5 মাসে 2 মাসে এই যে ঘটনাটা ঘটছে পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে রাজ্যের সরকার কি করেছে? এক সেকেন্ড, চিফ সেক্রেটারি, আমি পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি অন্যান্য রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লিখবেন যেখানে ঘটনাটা ঘটছে, দরকারের প্রতিনিধি যাবে, সেখানে বৈঠক করবে, পার্লামেন্টে এটাকে রেজ করা হবে, কেন্দ্রের সাথে কথা বলা হবে, ইত্যাদি ইত্যাদি অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে। ভাষণ দেওয়া ছাড়া উনি আর কোন কাজটা করেছেন আমি জানতে চাই। আমি বলছি আমাদের এমপিরাও সেখানকার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, ইনক্লুডিং সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, তারা এই কাজে অলরেডি রয়েছেন, শতরূপদার কাছে নলেজ দেন। 2 নম্বর কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রত্যেকটা স্টেটের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন তাদের সঙ্গে ডিসকাশন করে নেগোসিয়েশন পর্যন্ত করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার একটা টুইট 15 জুলাইয়ের, আপনিও নিশ্চয়ই পড়েছেন, যে আসাম হ্যাজ বিন ওয়েজিং a relentless war against illegal infiltration of Bangladeshi Muslims for several decades. The recent attempt, এক সেকেন্ড, আমাকে বলতে দিলে না দিলে তো মুশকিল, সবাই তোমাদের মতো ফেক হয় না ভাই। The recent attempt by the AITC official to distort my media remarks and portray our stand as anti-Bengali is nothing but a desperate ploy to shield Muslim infiltrators from Bangladesh, whose very presence, এক সেকেন্ড, হেমন্ত বিশ্ব শর্মা তা বললো নোটিশটা, very presence threatens to alter the demographic fabric of our nation. Let it be absolutely clear in Assam, every Indian citizen, including Bengali speaking people, fully understand our position and support our এবং আসাম থেকে ওই বরাক ভ্যালি থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছে একটা বাঙালি সংসদকে, কনক পুরকায়স্থ থেকে পাঠানো হয়েছে, আর এরা যায় বাঙালি বাংলা করে না, এরা বিশ্ব শর্মা সব জ্ঞান তো বলেছেন বাঙালিদের ভাষা আছে। জাল এবং জালি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং জাল টাল কেটে এবার আমরা প্রশ্ন বলতে পারলাম না। আমি বলছি কি, দেখো, প্রথম কথা হচ্ছে বরাক থেকে একজন বাঙালিকে পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে 19 জন বাঙালিকে পাঠানো হয়েছিল, তারা গিয়ে কি কি কাজ করেছে বাংলার জন্য আমরা সবাই দেখেছি বিজেপির হয়ে। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি যে হেমন্ত বিশ্ব শর্মা এই যে টুইটে এত কিছু বললো, তো কিন্তু ঘটনাটা হচ্ছে উনি বলছেন গোটা আসামের বাঙালি সবাই আমাদের সঙ্গে রয়েছে। সিএ পাশ করানোর পরে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মাসে 2 বার আসাম যেতে গিয়ে ব্যর্থ হয়ে হাওয়ায় চক্কর কেটে ফিরে এসেছিল। আসামের বাঙালি এবং অহমিয়া নির্বিশেষে সিএ এর বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীকে আসামের মাটিতে নামতে দেয়নি। তাই আসামের মানুষ আমি বলেছি আমি এই কারণে বলছি এটা মিথ্যে তথ্য নয়, সবাই জানে, ইতিহাস সবার মনে আছে। কিন্তু আমি ইন্টারন্যাশনাল খবর হতো সাধারণ সালের ডিসেম্বর মাসে সিএ পাস হওয়ার পরে 2020 সালের জানুয়ারি মাসে 2 বার প্রধানমন্ত্রী আসাম সফর বাতিল হয়েছে, 2 বার। আমি এখানে বলছি যদি আমার তথ্য ভুল হয়, আজকে একের পর এক বিস্ফোরক তথ্য প্রথমে কেয়া দিল, পুরোটা জাল বললো, একটা নোটিশ পাঠানোকে, এবং এখন শতরূপ বলছে দুজনকেই থামানো, শতরূপ মারাত্মক। এই জিনিস সত্যি আমাদের জ্ঞানে বারবার এই কথা হচ্ছে যে একেবারে মিথ্যে অভিযোগে শুধু বাংলা বলার কারণে যখন এই বাংলাভাষী মানুষগুলোর ওপর চরম অত্যাচার নেমে আসছে, তখন সত্যি সত্যি বেনজল তো ঢুকেছে। আমি বলছি এইটা খানিকক্ষণ আগে আলোচনাও হচ্ছিল, দ্রুত আমার কাছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি জয়ন্তর কাছে যাব, যে বাংলাদেশের নুরুল ইসলাম বেআইনিভাবে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গের দত্তপুকুরে এসে নারায়ণ অধিকারী হয়ে গেছিলেন, এবং তাকে দত্তপুকুর থানার পুলিশ অত্যন্ত এফিশিয়েন্টলি ধরেছিলেন। তার কারণ নারায়ণ অধিকারী নামে এইটা হচ্ছে ভোটার আইডি তার, এবং এইটা হচ্ছে আধার কার্ড। একেবারে সরাসরি নুরুল ইসলাম তিনি হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। কিভাবে ধরা পড়েছিল সেটাও একটা মজার গল্প, আমি দ্রুত একবার তানজুরি বিবি তিনি কি বলেছিলেন অন ক্যামেরা, সে নিয়ে আমরা অনুষ্ঠানও করেছিলাম, দেখাবো। আমি একদিন সাইবার কাপে গেছিলাম, দেখছি নুরু দেখি ওখানে গেছে, টাকা পাঠাবে না তুলবে, তা বলছে ওই নারায়ণ এসে গেছে, মানে সাইবার কাপের উনি বলছে। বলছি কেন, ওর নাম তো নারায়ণ, নাম আমি ওর নাম তো নুরু। বলছে না, ওর নাম নারায়ণ অধিকারী, তোমরা জানো না।
তো সেই দিনকে আমি জানতে পারলাম যে ওর নাম নারায়ণ অধিকারী। আমি একটা কথা পরিষ্কার করে বলি যে শুধু বাংলায় কথা বলছে বলে ভিন রাজ্যে বাঙালিদের ধরছে এমন কথা নয়। যাদের সম্পর্কে সন্দেহ হচ্ছে যে তারা বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী, তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে, সঠিক পরিচয়পত্র চাইছে, যেগুলিকে ক্রস ভেরিফিকেশন করা হচ্ছে, সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে পাঠানো হচ্ছে। ওই সংশ্লিষ্ট জেলা শাসক যদি সার্টিফাই করে দেন, তাহলে ওই যদি ওই পরিচয়পত্রগুলিকে সঠিক বলে, তাহলে তাদের ছেড়েও দেওয়া হচ্ছে। আরও একটা কথা বলতে হবে যে প্রচুর মানুষ চিকিৎসার কারণে, বেড়াতে, আত্মীয় স্বজনের বাড়িতে অথবা পড়াশুনো করতে দেশে আসেন এবং তারা তারপরে ভিসার মেয়াদ শেষে তারা কিন্তু এই জনসমুদ্রে মিশে যাচ্ছেন। এখানকার মানুষ, এখানকার পুলিশেরও কিন্তু গাফিলতি রয়েছে। তারা ওই মানুষগুলি কোথায় যাচ্ছেন সেটা তারা আর খুঁজে দেখছেন না। ওই মানুষগুলি এখানে জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, দোকান কিনছেন, বিয়ে করছেন, তারপর তারা মিশে যাচ্ছেন জনসমুদ্রে। শতরূপের সঙ্গে আমি একমত একটা কথায় যে রাজ্য এবং কেন্দ্রের কোনো মিলিত স্পেশাল ড্রাইভ আমরা কিন্তু দেখিনি। প্রশ্নটা হচ্ছে আইনের এবং নৈতিকতা। আমি বলছি জয়ন্তর সঙ্গে আমি ভয়ঙ্কর দ্বিমত একটা জায়গায়, একমত সেগুলো আর আলাদা করে বলছি না। সেটা হচ্ছে এটা প্রশ্ন নয় যে সবাইকে অন্য রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। যদি একজন ব্যক্তি বা একটা পরিবারের গায়ে একটি আঁচড়ও পড়ে, সেটাও একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জাস্ট অ্যাকসেপ্টেবল নয়, ভয়ঙ্কর। আমার সাথে যেহেতু একমত হয়েছে, আমি কোন জায়গায় দ্বিমত আমার বলতে বিবেকের দংশন হচ্ছে, তবু বলতেই হবে। প্রথম কথা হচ্ছে যে কারোর ভিসা এক্সপায়ার করার পরে সে যদি থেকে যায়, মানে ভিসা নিয়ে কারা কারা ভারতবর্ষে এলো, ভিসা এক্সপায়ার করে যাওয়ার আগে তারা ভারত ছেড়ে চলে গেল কিনা, সেইটা দেখা কিন্তু কোনো রাজ্যেরই শুধুমাত্র পুলিশের কাজ নয়। ইনফ্যাক্ট আমি যতদূর জানি পুলিশের কাজ নয়ই সেইটা দেখার জন্য কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের পুলিশ একটা শেষ করেনি, কিন্তু ভিসা এক্সপায়ার করার পরে থেকে গেল সেটা দেখার কাজ রাজ্যের পুলিশের নয়। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যে উদাহরণটা দেখালাম, আমি তো বলিনি, না না বলছি সেটা বড় কথা না, বড় কথা কাজটা হচ্ছে কিনা, ঠিক আছে, পুলিশ উইং তো রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে নুরুল ইসলাম বলে যে উদাহরণটা তোমরা দেখালে, হয়ে গেছে কি এবার বলতে পারি, নুরুল ইসলাম বলে যে উদাহরণটা তোমরা দেখালে, প্রথম কথা হচ্ছে নুরুল ইসলাম কোত্থেকে ভারতবর্ষে আসলো, কার গাফিলতিতে আসলো, বারবার করে বলছে, এটা নিয়ে প্রশ্ন করতে হবে। দ্বিতীয় কথা, এই নুরুল ইসলাম কিভাবে চিহ্নিত হলো যে এ যে নারায়ণ অধিকারী বলে ফেক আইডেন্টিটিতে আছে, তোমরাই দেখালে তাঞ্জরি বিবি বলে একজনের মাধ্যমে। এই তাঞ্জরি বিবি কিন্তু সকালে গোসল করেন এবং নাস্তা করেন। এই যে শুনছিলাম যে গোসল করলে নাস্তা করলে সে ভারতীয় নয়, এই গোসল করা নাস্তা করা তাঞ্জরি বিবির জন্য কিন্তু ভারতের মধ্যে একজন অনুপ্রবেশকারী চিহ্নিত হলো। আমি একবারও বলিনি নাস্তা করলে আমার শতরূপের সঙ্গে একটা জায়গায় আমি সম্পূর্ণ একমত, যে একটা জায়গায় একমত নই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে কাল্পনিক হেলিকপ্টার আকাশে উঠছিল, আসামের মাটিতে নামতে পারেনি, এই চিত্রকল্পের সঙ্গে আমি একমত, এটা কাল্পনিক। হ্যাঁ, কিন্তু দুবার প্রধানমন্ত্রীর আসামে, তখন উত্তপ্ত আসাম, এবং শেষবার যদি খুব এর পর শেষবার হচ্ছে 9 জানুয়ারি, তার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর এই সফর ক্যান্সেল হয়। তথ্যের প্রয়োজনে এটাও আমার পাশাপাশি বলতে আমি দুই একটা কথা বলি। জয়ন্ত আমি প্রত্যেক দর্শককে আপনার মাধ্যমে অনুরোধ করব যে কোনো রাজনৈতিক দল যখন কোনো ভিডিও আপলোড করছে, দয়া করে হাত জোর করে বলছি আপনারা সেগুলো যাচাই করুন, তারপরে বিশ্বাস করুন। রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন না, আর পৃথিবীতে যাই বিশ্বাস করেন রাজনৈতিক দলকে একবার বিশ্বাস করবেন না, আগে যাচাই করুন। এ ধরনের মারধর করছে, যদি সে ধরনের মারধর হয়ে থাকে, সে ধরনের ভয় তৈরি হয়ে থাকে, তাহলে তো তারা চলে আসবে। কজন আসছে? যে 30 লাখ যদি গিয়ে থাকে, কতজন এসেছিল? সামান্য অংশ তাহলে আসছে, তাহলে তারা কেন থেকে যাচ্ছে? তার মানে অত্যাচারের মাত্রা সেরকম নয়। দেবাংশু এর আগে একটা প্রশ্ন করেছিল যে নারদার ভিডিওটা ফেক কিনা ধরবো কিনা। আমরা নারদারা ফেক বলেই ধরতাম যদি পৃথিবীর শ্রেষ্ঠ দল তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ওটাকে প্রেস কনফারেন্স করে না দেখাতেন। কিন্তু এখন রাজাগোপাল যে কথাটা বললেন, আমি খালি একটা কথাই বলি, গরিব মানুষের না এইটাই অবস্থা হয়, জলে কুমির ডাঙায় বাঘ। আমি ওখানে আছি মানে আমাকে আক্রমণের সামনে পড়তে হচ্ছে, আমি যে ফিরে আসবো, ফিরে এসে এখানে করবোটা কি, না খেয়ে মরতে হবে। চিরঞ্জিত চক্রবর্তী 21-এর মঞ্চে যে সেলিব্রিটিরা গেছিলেন, যারা শিল্পীরা গেছিলেন, তাদের নিয়ে পরিষ্কার প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন একেবারে নিজের কানে শুনুন, তারপর তাই নিয়ে আলোচনায় আসবো। তার আগে চিরঞ্জিত চক্রবর্তী। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, তো সেক্ষেত্রে হয়তো আর একটা অপশান হতেও পারে, সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা।
আমাকে বলতে বলেছে আমি বলবো কথাটা হচ্ছে এই খুব বিরাট পরিসরে আলোচনা করার সুযোগ নেই, কিন্তু এইটুকু বলছি ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে বলে অনেককে এখন রাজনীতিতে ঢুকতে হচ্ছে, তার সবচেয়ে বড় উদাহরণ চিরঞ্জিত নিজেই। তার থেকে বড় কথা হচ্ছে আমি খুব সাধারণভাবে একটা কথা বলছি, আমি খালি আমার পার্টির পক্ষ থেকে নয়, রাজনৈতিক একজন কর্মী হিসেবে রাজনীতিটা না কারোর ক্ষেত্রেই কোনো রিটায়ারমেন্ট বেনিফিট প্যাকেজ হয়ে যাওয়া উচিত নয়, যে আমি বিভিন্ন পেশায় সারা জীবন যা করবো তারপর যখন আমার মোটামুটি রিটায়ারমেন্টের সময় চলে আসবে, কাজের সুযোগ কমে আসবে, সে আমি অ্যাক্টর হই, আমি ক্রিকেটার হই, আমি ফুটবলার হই, যেই হই না কেন, সাংবাদিক হই, আমার যখন অন্য জায়গা থেকে আমার পয়সা কমে আসবে তখন রাজনীতি হচ্ছে আমার কাছে একটা নিশ্চিত পেনশন, মাস গেলে মাইনের একটা সুযোগ হয়ে যাবে। এইটা যদি হয় সেক্ষেত্রে রাজনীতি